রেলগাড়িটা ঝিকঝিক করে চলে যাওয়ার শব্দ তখনও কানে ভেসে আসছিল বাদলের। তাদের গ্রাম থেকে এই নতুন গড়ে ওঠা রেল স্টেশন অনেক দূর, তবুও মাঝে মাঝে এখানে আসতে হয়। গাড়ির শব্দটা অনেক দূর মিলিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বাদল সামনের দিকে তাকিয়ে বলল, আবার আজকে রাত হয়ে গেল। কতবার যে চেষ্টা করলাম তাড়াতাড়ি আসার, কিন্তু কিছুতেই কিছু হলো না। তুই আমার কথা একদম শুনিস না। কাঁধের উপর একটা ঝুলি নিয়ে বাদলের পাশে পাশে চলতে থাকা ভবেশ এবার থমকে দাঁড়ালো। বাদলের দিকে তাকিয়ে সে বলল, বারবার সেই একই কথা কেন বলছিস? তোকে তো আমি বলছি আমি ইচ্ছা করে দেরি করিনি। তাছাড়া এই রেল স্টেশনের পাশের পথ ধরে হেঁটে যেতে আমার একদম ভালো লাগে না। তুই এর আগেই এই পথে এসেছিস? কখনো কোনো কিছু দেখেছিস কিংবা শুনেছিস? যাকে নিজের চোখে না দেখে না শুনে কোনোভাবেই কিন্তু বিশ্বাস করা যায় না। এভাবে কথাটা শুনে একবার চারিদিকে তাকালো ভবেশ। সামনের পথটা অন্ধকারে ছেয়ে রয়েছে। আকাশে চাঁদের আলো আর এই রেল স্টেশনের কাছে টিম টিম করে চলতে থাকা দু একটা আলো মাঝে মাঝে দেখা যায়। তাছাড়া হ্যারিকেনই ভরসা। এ পথে তো আর হ্যারিকেন নিয়ে যাতায়াত করা যায় না, তাই চাঁদের আলোয় পথ দেখতে দেখতেই ওদের ফিরতে হয়। ভবেশের মনে হচ্ছিল বহু দূর থেকে যেন কে ফিসফিস করে কথা বলছে। ভবেশ চুপ করে সেদিকে তাকিয়েই দেখার চেষ্টা করছিল অন্ধকারের মধ্যে। বাদল ভাবল ভবেশ বুঝি তার পিছনে পিছনে হেঁটে আসছে, তাই সে আবার বলল, আমায় একটা সত্যি কথা বলতো ভবেশ। ওই 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 দিকে দেখ তো তাকিয়ে। ওই দেখ, ওখানে ওগুলো কি রে? বাদলের কথা শুনে ভবেশ তাকালো এক পাশে। রেল স্টেশনের কাছে যে জায়গাটা থেকে ওরা অনেকটাই হেঁটে এদিকে এসেছে, কিন্তু এইবার এক পাশে ওই যে ঢালু জমিটা রয়েছে, একসময় ওইখানে নাকি লোকজনকে কবর টবর দেওয়া হতো, এমন কথা বাদল শুনেছে, ভবেশও শুনেছে। সেখানটাতেই কারা যেন ওই ঢিবিটার কাছে বসে আছে, বেশ কয়েকজন লোক। ভবেশ ভয় কেঁপে উঠে বলল, আমার কিন্তু ভালো লাগছে না। রাতের অন্ধকারে এমনিতে ভয় ভয় পথ চলছি, তার মধ্যে না না, ওইদিকে বেশিক্ষণ তাকানোটা ঠিক হবে না। আরে, লোকগুলো যেন বাড়ছে বলে মনে হচ্ছে না? 3 জন ছিল, এখন যেন 4-5 জন হয়ে গেছে। ওরা কি ঢিপি ধরে আমাদের দিকে হেঁটে আসছে নাকি? বাদলের কথা শুনে ভবেশ সেদিকে তাকাল। লোকগুলো নেমে আসছে, কিন্তু আরো কয়েকজন লোক যেন ওই ঢিবি দিয়ে তাদের পেছনে পেছনে হেঁটে আসছে। কিন্তু এত লোক ওইখানে এলো কোথা থেকে? হঠাৎ করেই যেন ঢিবিটা নিচু হয়ে গেছে সামনের দিকে, অর্থাৎ কিছুটা ঝুঁকে পড়ে নিচের দিকে দেখতে হয়। একসময় বোধহয় কোনো পুকুর টুকুর ছিল এখানে, এখন সে জায়গা শুকিয়ে গেছে। ওপাশে উঁচু ঢিপি জায়গাটাকেই কবরখানা বলেছিল। বাদল আর ভবেশের মনে হলো গোটা শরীর যেন শিরশির করে উঠল, কেঁপে উঠল আচমকা এক ভয়ের হিমেন্সতে। আকাশে কালো মেঘ থাকার জন্য চাঁদটা পুরোপুরি নিজেকে প্রকাশিত করতে পারছিল না। এইবার যেন অল্প সুযোগ পেয়ে কয়েক খণ্ড মেঘের আড়াল থেকে সামান্য উঁকি দিতেই ভবেশ আর বাদল ভালো করে লক্ষ্য করে দেখল, ঢিপির নিচের জমি পেরিয়ে যারা উপরের দিকে উঠে আসছে তাদের দেখতে মোটেই মানুষের মতো নয়, কালো কালো কতকগুলো ছায়া যেন। আমার মনে হয় এই পথে এসেই বিপদ পড়লাম। এগুলো মানুষ নয় রে বাদল। পালা এখান থেকে বাদল, পালা। ভবেশের কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ঢিপির নিচের দিক থেকে কাদের যেন একসঙ্গে চাপা হাসির শব্দ শোনা যেতে লাগলো। বাদল দুটো হাত শক্ত করে কি যেন একটা বিড়বিড় করলো, তারপর ঢিপির দিকে তাকিয়ে একরকম ছুটে গেল সামনের রাস্তা ধরে। তার পেছনে ভবেশ। পেছন থেকে সেই কালো ছায়াগুলো পথের কাছাকাছি উঠে এসেছে বটে, কিন্তু রাস্তায় নামেনি। চাপা হাসির শব্দটা ওদের পেছন পেছন তাড়া করতে লাগলো। অনেকক্ষণ অনেকটা পথ ভারী থলেগুলো নিয়ে দৌড়ে এসে ওরা থমকে দাঁড়িয়ে হাঁপাচ্ছিল। হ্যাঁ, আমি আগেই বলেছিলাম এই পথে এলেই কিছু না কিছু হবে। প্রত্যেকবার রাতের বেলা এলেই এরকম কিছু হয়। একবার তো পথের মাঝখানে এক বুড়োকে দেখতে পেয়েছিলাম। তোকেও বলেছি, এভাবে আর কোনোদিন দেরি করিস না। কথাটা বলতে বলতেই বাদল তাকালো ভবেশের দিকে। ভবেশ একভাবে তাকিয়ে রয়েছে পথের সামনেটার দিকে। বাদল একটু এগিয়ে এসে ভবেশের কাঁধের উপর হাত রাখতেই সে
থরথর করে কেঁপে উঠল। আর ঠিক তখনই পথের সামনের দিকে চোখ চলে যেতেই দুজনে একসঙ্গে দেখতে পেল কালো মতো কি যেন একটা ধীরে ধীরে আস্তে আস্তে ওদের দিকে এগিয়ে আসছে। ঢিপির নিচু জায়গা থেকে উঠে আসা সেই কালো ছায়াগুলো নয়, অন্য কিছু একটা। ভবেশ শুধু কাঁপা কাঁপা গলায় বলল, ওটা একটা মানুষ রে বাদল। বাদল, ভালো করে তাকিয়ে দেখ, ওটা কিন্তু একটা মানুষ। তবে তবে এমন বিভৎস মানুষ আমি এর আগে দেখেছি বলে মনে হয় না। এতক্ষণে মেঘ সামান্য সরতেই চাঁদের আলো এসে পড়েছিল পথের উপর। চাঁদের আলোয় সামনের দিকে তাকিয়ে পুরো দৃশ্যটা দেখে বাদলের মুখে যেন আর কথা সরল না। সত্যি একটা মানুষ, কিন্তু মানুষ কি কখনো অমন বড় হতে পারে? আর তার চেয়ে বড় কথা, মানুষের শরীর এত মোটা হয় কি করে? ওরা দুজনে একসঙ্গে তাকাতেই সেই থুরথুরে বুড়োটা যেন খিলখিল করে হেসে উঠল একবার, আর তারপরেই মিলিয়ে গেল হাওয়ায়। বাদল আর ভবেশ একসঙ্গে চিৎকার করে দৌড়তে লাগলো সামনের পথ ধরে। বুঝলে কিশোরী, তোমরা বলো না আমি গ্রামের পথে শুধু হেঁটে হেঁটে ঘুরেছি, তখন এমন কোনো কিছু ছিল না। এ কথা কিন্তু ঠিক নয়। রেলগাড়িতে চড়েও আমি এখানে ওখানে অনেকবার গিয়েছি। রেলগাড়িতেও আমার কিন্তু দু একবার বেশ অদ্ভুত অভিজ্ঞতা হয়েছে, তবে তা তেমন বেশি কিছু নয় বলে তোমাদের আর কখনো বলিনি। তাছাড়া অনেক আগের কথা, রেলগাড়ি, রেল স্টেশন কিংবা ওসব কিছু ভালোভাবে মনেও ছিল না। আসলে বুঝতেই পারছো, রেলগাড়িতে চড়তে আমার খুব একটা ভালো লাগতো না, কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় রেলগাড়ি দ্রুত নিয়ে চলে যায়, তাতে ভালো না লেগেই বা কি করার আছে। তার মানে আপনি বলতে চাইছেন রেলগাড়িতেও আপনার সঙ্গে অদ্ভুত অভিজ্ঞতা ঘটেছিল? কিন্তু সে না হয় শুনবো, তবে আপনি যে বললেন। এটাই তো বলবো তোমাদের। একবার এক রেল স্টেশনের কাছে অনেক রাতের দিকে নামতে হয়েছিল আমার, আর তারপরে যে অভিজ্ঞতা হয়েছিল বড়ই অদ্ভুত। আমার জীবনে অন্যান্য ভয়ঙ্কর অভিজ্ঞতার সঙ্গে হিসাব করে দেখলে হয়তো কম, কিন্তু তবুও তাদের ভয় না পাওয়ার কোনো কারণ ছিল না। যাই হোক, আজ তোমাদের সেই কথাই বলি। দাও দেখি একটা সিগারেট দাও। অনেক দিন হলো তোমাদের এই সিগারেট খাওয়া হয়। এই বেশ ভালো। কথাটা বলে তারানাথ সিগারেটে অগ্নিসংযোগ করে তারপর আমেজ করে তাতে টান দিয়ে ধোঁয়ার রিং ছাড়তে শুরু করলো। এদিকে আমি আর কিশোরী অপেক্ষা করছি তার কথার জন্য। আজ সকালে যখন আমরা এখানে এসেছিলাম তখন কিন্তু ব্যাপারটা অন্যরকম ছিল। তারানাথ তক্তপোষের একপাশে বসে খুব গভীর মনোযোগ দিয়ে কোনো একটা কাগজ পড়ে চলেছিল। কাগজটা কেমন ময়লাটে, হলদে হয়ে গেছে বটে, তবু যেন তারানাথের সমস্ত মন সেই কাগজের মধ্যেই কেন্দ্রীভূত হয়ে রয়েছে। মটলেনের কাছে আসার সময় তারপরে আজ আর বৃষ্টি হয়নি। আমার আর কিশোরীর হাতে ছাতা রয়েছে। গ্রীষ্মের সময় যখন, তখন বৃষ্টি হয়, বিশেষ করে এই সময়টা। তবে ছাতা খোলার বিশেষ প্রয়োজন হয়নি। কিশোরী তক্তপোষের একপাশে বসতে বসতে বলল, খুব মন দিয়ে পড়ছেন মনে হয়। তা বেশ ভালো ভালো। আপনি তো আর পথে পথে ঘুরে বেড়ানো ছাড়া আর ওই তন্ত্রমন্ত্রের সাধনা ছাড়া আর কিছুই গোটা জীবনে মন দিয়ে করেছেন বলে মনে হয় না। কি বলেন ঠাকুর মশাই? এ কথা বলার অবশ্য অন্য কারণ ছিল। পথে আস্তে আস্তে কিশোরীর সঙ্গে আমার কথা হচ্ছিল। তখনই কিশোরী বলেছিল তারানাথের আসলে যতটা গ্রামের পথে ঘোরা এবং তন্ত্রমন্ত্রটাই মন দিয়ে করতে পারে, ততটা অন্য কিছু করতে চায় না। তার উত্তরে আমি বলেছিলাম, ব্যাপারটা তা নয়। আহ, তার জীবনের একটা অংশ এভাবে কেটেছে ঠিকই, কিন্তু এখন সে কিন্তু সম্পূর্ণ অন্য এক পরিবেশের মধ্যে রয়েছে। হ্যাঁ, যাই হোক, তারানাথ কিন্তু কিশোরীর এই কথার খোঁচায় রাগ করল না। তার বদলে সামান্য হেসে সামনের কাগজটা বন্ধ করতে করতে বলল, একজন খদ্দের এসেছিল, তার ছেলের কিছু একটা সমস্যা হচ্ছে, তো তারই জন্মকুণ্ডলী নিয়ে এসেছিল। ছেলের বয়স এখন 20 বছর। তা বুঝতেই পারছো, প্রায় 10 বছরের বেশি সময়ের আগে এই কুণ্ডলী তৈরি করা হয়েছে।
তাই মন দিয়ে দেখে বোঝার চেষ্টা করছিলাম সমস্যাটা ঠিক কী। তবে বিপদ খুব বেশি কিছু নেই, কিন্তু তুমি একটু ভুল বললে হে কিশোরী। গ্রামের পথে ঘোরা, তন্ত্র সাধনা করা, এসব কিছুর বাইরেও আর একটা জিনিস আমায় করতে হয়েছে, তা হলো সংসার। মধুসুন্দরী দেবী, বাতু পাগলি দুজনেই বলেছিল সংসার জীবনে আমার পূর্ণ ভোগ রয়েছে, তা আমায় করতেই হবে। সাধনা করি আর যাই করি না কেন, ফিরে আমায় এইখানেই আসতে হবে। সেটাই সত্যি হয়েছে। তাই শুধুমাত্র ওই একটা জীবন আমার ছিল না, বুঝলে। আমার ছোটবেলা, মাঝবেলা কিংবা কিংবা সংসার জীবনের সময়কার দিনগুলো ছিল সম্পূর্ণ ভিন্ন। আচ্ছা, আপনি তো সবসময় মানে এমন কোনো গল্প বলেন যেগুলো হয় কোনো স্থানে বা কারোর বাড়িতে গিয়েছেন, বা কেউ কোনো বিপদে পড়ে আপনাকে ডেকে নিয়ে গেছে। এই যে আপনি এত ঘুরতেন, তা কখনো কোনো পথে চলতে চলতে কিংবা কোথাও যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে হঠাৎ করেই কোনো বিপদের মধ্যে পড়েছেন, যা একটু অন্যরকম, এমন হয়নি কখনো? অনেকবার হয়েছে। বিপদ আসলে সর্বত্র ছড়িয়ে রয়েছে হে। কখন কোন বিপদের সম্মুখীন হতে হবে সে কথা কেউ জানে না। তবে এমন আচমকা অদ্ভুত অবস্থার মধ্যেই আমাকে পড়তে হয়েছে বেশ কয়েকবার। আর সে কথাই তোমাদের বলবো তাহলে আজকে। এরপর কথায় কথায় সেই রেল স্টেশন, রেলগাড়ি এবং তারপর পাসিং শোয়ের সিগারেটের ধোঁয়ায় তক্তপোষের চারপাশটা প্রায় ভরিয়ে দিয়ে তারানাথের গল্প বলা শুরু করলো। হুম, তখন গ্রীষ্মের সময় বাংলা তথা বিহারের উপদেশের সীমান্ত রেখা সংলগ্ন কোনো একটি গ্রামে বেশ মাসখানেক ছিলাম। এক সাধুর সঙ্গে গভীর এক তন্ত্রের গুচ্ছ বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, এবং সেই সাধু সেই গুচ্ছতন্ত্রে বেশ কিছু দূর অগ্রসরও হয়েছিল। ভেবেছিলাম তার সঙ্গেই থাকবো, কিন্তু শেষের দিকে সাধুর কাজের জন্য আমার সেখান থেকে চলে আসার প্রয়োজন হয়ে পড়ে। তাই সেখান থেকে বেরিয়ে পড়ি। এবার সেখান থেকে ঘুরতে ঘুরতে একবার রেল স্টেশনের কাছে গিয়ে পৌঁছেছি। কোথায় যাবো জানি না। তখন সামনে এক রেলগাড়ি দেখে তাতে উঠে বসলাম। তখন রেলগাড়িতে এই এখনকার মতো এত বেশি কড়াকড়ি ছিল না। তাছাড়া আমার পরনে রক্তাম্বর। রেলগাড়িতে উঠে মেঝেতে বসে পড়েছি। সেই গাড়ি কোথায় চলেছে তার কোনো কিছুই তো জানি না। তখন প্রায় সন্ধ্যা নেমে এসেছে। কি মনে হতে রেল স্টেশনের কাছে গিয়ে রেলগাড়ি থেকে নেমে পড়লাম। আমায় নামিয়ে দিয়ে গাড়িটা দূরের দিকে মিলিয়ে যেতে লাগলো। অনেকক্ষণ চুপ করে বসে রইলাম প্ল্যাটফর্মের কাছেই। প্ল্যাটফর্ম বলতে এখনকার মতো না, এটা ছিল মাটির। এখানে ওখানে ছোট বড় একটা দুটো গাছ রয়েছে। গাছের তলা দিয়ে মাটির উঁচু উঁচু টিলা মতো আছে। আমি যখন নেমেছি তখন সন্ধ্যার আলো কমতে শুরু করেছে। আমি নেমে দেখি স্টেশনের এক পাশ দিয়ে চলে যাওয়া গাঁয়ের পথ ধরে দুজন হেঁটে চলেছে। আমার একান্ত কৌতূহল হতেই ওদের ডেকে বললাম, শুনছো, এই জায়গাটার নাম কি? এই প্ল্যাটফর্মের কাছের গ্রামের নাম কি? এতক্ষণে যেন ওরা আমায় দেখতে পেয়েছে। অন্ধকার খুব বেশি নেই, ওরা চলে যাচ্ছিল। এখন আমার ডাক শুনে আমার দিকে এগিয়ে এসে আমার কাপড় দেখে বোধহয় খানিক আশ্বস্ত হলো। হাসি মুখে ওদের এক মধ্যে একজন বলল, আগে ঠাকুরমশাই, আমি বাদল আর ও হলো ভবেশ। রেল স্টেশনের নাম গড়াই। এখান থেকে হেঁটে বেশ ঘন্টাখানেকের পথ থেকে গেলে তারপর গড়াইপুর গ্রামে গিয়ে পৌঁছাবে। আশেপাশে আর কোথাও কিছু নেই। কিন্তু এখানে কাছাকাছি লোকজন না থাকার অবশ্য অন্য একটা কারণ আছে। এই জায়গার নাকি আগে নাম ছিল নিশিতপুর। যে পথ ধরে আমরা ফিরে যাই সেই পথের আশেপাশে যা আছে তা মোটেই ভালো নয়। ভবেশের কথা শুনে বেশ কৌতূহল হল। দুজনের সঙ্গে সেই প্ল্যাটফর্মের মাটির উঁচু ঢিবির মতো জায়গাটা থেকে নিচের দিকে নেমে এগোতেই বুঝতে পারলাম চারিদিকে মাটির পথ। তাছাড়া প্ল্যাটফর্মের বাইরের দিকে জায়গাটাও ফাঁকা। একদম দূরের দিকে একটা ছোট মতো কুঁড়ে ঘর আছে। সেখানে গেলে হয়তো লোকজনের দেখা পাওয়া যেতে পারে, কিন্তু সেদিকে যেতে ইচ্ছে হলো না। আমি ভবেশ আর বাদলের সঙ্গে সেই পথ ধরে নেমে গেলাম গড়াইপুর যাব বলে। কিন্তু সেদিন পথে যে অভিজ্ঞতা হয়েছিল
সে অভিজ্ঞতার কথাই আজ তোমাদের আমি বলতে চলেছি। আপনি তার মানে ওই দুজনের সঙ্গে নিশীথপুরের সেই পথ ধরে গড়াইপুরের দিকে রওনা দিলেন? আর সন্ধ্যের পর তখন চারপাশে এমনিতে অন্ধকার ছিল, তাহলে পথ চললেন কি করে? রেল স্টেশন থেকে নিচের দিকে নামার পর মাটির সোজা রাস্তা এঁকে বেঁকে চলে গেছে। এখানে সোজা রাস্তা বলার কারণ হলো ওই একটাই মাত্র রাস্তা আছে এখানে, সেইটাই চলেছে একেবারে গড়াইপুর পর্যন্ত। কখনো দুপাশে ধানের জমি, কখনো জঙ্গল, কখনো দুপাশে ছোট বড় পুকুর, এইসব নিয়েই সেই পথটা চলে গিয়েছে। আর শুধু এটাই নয়, পথ কোথাও কোথাও উঁচু নিচু হয়েছে বটে, তবে সে কথা আলাদা। নিচের দিকে নেমে আসার সঙ্গে সঙ্গে বাদল যেন বাইরের দিকে তাকিয়ে থমকে গেল, যেন জমাট বাঁধা অন্ধকারের মধ্যে পথের মাঝ বরাবর ঝুপসি হয়ে থাকা গাছের তলার অন্ধকারটাকে কেমন যেন জীবন্ত বলে মনে হচ্ছে। আমার মনের কথা বুঝতে পেরেই বোধহয় বাদল বলল, ঠাকুরমশাই, এই পথটুকু যাওয়া আমাদের কাছে কিন্তু সহজ হবে না। মাঝে মাঝে এই পথ দিয়ে যেতে গিয়ে আমরা বড় বিপদে পড়েছি। জীবন সংশয় হয়নি বটে, তবে প্রত্যেকবার যেন মরতে মরতে বেঁচে গেছি। এই পথে এতদিন ধরে যাতায়াত করছি, কোনোদিন সহজে সন্দেহ করি না। বিকেল বিকেল গড়াইপুর পর্যন্ত গিয়ে পৌঁছই, কিন্তু এখন মাঝে মাঝেই যেন দেরি হয়ে যাচ্ছে। আজকেও চেষ্টা করেছিলাম ওই হাটের কাছেই থাকার, আর শুক্রবার করেই হাট বসে, কিন্তু সেই হাট শেষ করে সেখান থেকে বেরিয়ে আসতে আসতে রেল স্টেশন পেরিয়ে সময় লেগে যায়। গোটা হাট বাজারে কেউ থাকে না, সেখানে আমরা দুজন থাকবো সেটাও ভালো লাগে না। তাছাড়া অচেনা জায়গা, যদি খারাপ কিছু হয়। তোমরা কি এই পথে কিছু দেখেছো, কিছু শুনেছো? এরপর আমার কথায় ভবেশ আর বাদল সেই পথে এর আগে বেশ কয়েকবার যা যা দেখেছে তার সামান্য কিছু খুলে পড়ল। সবই মোটামুটি একই রকম। তাও একটা আশ্চর্যের কথা বাদল বলেছিল। একটা বুড়ো লোককে মাঝে মাঝে ওই পথে দেখা যায়। লোকটা আসলে কে সেটা কিন্তু বুঝতে পারি না। আরে চিন্তা করিস না, আজকে ঠাকুরমশাই আমাদের সঙ্গে আছে। আজ আমাদের চিন্তা করার কিচ্ছু নেই। ওই নিশীথপুরে যাই হোক না কেন, ওসব নিয়ে আমাদের আর কোনো ভাবনা থাকবে না। ভবেশের মুখ খুশি খুশি হলো, বাদল কিন্তু চিন্তায় পড়েছিল। আমি তাদের সঙ্গ নিলাম। সেই পথ ধরে সোজা গড়াইপুরের দিকে এগোতে এগোতে বাদল আর ভবেশের মুখে আলাদা আলাদা করে শুনতে পেলাম এই নিশীথপুর গ্রামের কথা। ওরা ভেঙে ভেঙে নিজের মতো করে বলেছিল, আমি তোমাদের আমার মতো করে গুছিয়ে বলছি। সব কথা শুনলে তখন তোমরা বুঝতে পারবে কেন সে রাতে ওই পথে এমন ভয় পাওয়ার কারণ হয়েছিল। নিশীথপুর গ্রাম যখন এখানে ছিল তখন এই রেল স্টেশনে বসেনি। রেলপথ নেই ভারতবর্ষে, ইংরেজদের আঘাত পর্যন্ত পড়েনি তখন। নিশীথপুর ছিল তখন বেশ বড় গ্রাম। একটা ছোট দিঘির পাড়ে বেশ কয়েক ঘর বসতি নিয়ে নিশীথপুর গ্রাম গড়ে উঠেছিল। এই গ্রামের লোকজন চাষের কাজই বেশি করত। ছোট দিঘির ওপারে যে জমি ছিল সেখানে চাষের কাজ হতো, সব কিছুই ঠিকঠাক ছিল। হঠাৎ করে একদিন সেই দিঘির জল একটু একটু করে শুকিয়ে আসতে শুরু করলো। গ্রামের মধ্যে যে মোড়ল ছিল সে ঠিক করলো, এই দিঘির জলই আমাদের কাছে সবকিছু। আশেপাশের যে ছোট ছোট পুকুরগুলো আছে তার জল আমরা কাজে লাগাতে পারি বটে, কিন্তু এই দিঘির জলই আমাদের জন্য সবকিছু। দিঘিতে নিশ্চয়ই কিছু একটা হয়েছে। কিছু একটা হয়েছে মানে? আমাদের মনে হয় ওই দিঘির পাড়ে যে একটা লোককে দেখেছিলাম কয়েকদিন ধরে, ওই লোকটাই কিছু করেছে। ওই লোকটাকে দিঘির পাড়ে যদি দেখা যায় তাহলে তাকে ধরার চেষ্টা করো তোমরা। ওই দিঘির জলে সে এমন কিছু একটা করেছে যার জন্য জল ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে। আর তাছাড়া দিঘির জল খেলেই মানুষ বিপদে পড়বে। কিন্তু এই তাকে তো এত সহজে পাওয়া যায় না। এই শুনেছি রাতের বেলা সেই লোকটি ওই দিঘির কাছে আসে, দিঘির জলে কি সমস্ত যেন করে। মোড়লের কথায় গ্রামের কিছু লোক, শক্ত সামর্থ্য ও সাহসী পুরুষের দল দিঘির আশেপাশে পাহারায় রইল। একদিন, দুদিন, 3 দিন কোনোভাবেই কোনো কিছু যেন হয় না। অথচ দিঘির জল যেমন ক্রমশ কমতে শুরু করছে, তেমন দিঘির জল যারা খেয়েছিল তাদেরও শরীর অসুস্থ হতে শুরু করেছে।
শুধু অসুস্থ নয়, তাদের মধ্যে অনেকে রক্ত বমি করে মারা পর্যন্ত গেছে। মোড়ল কিন্তু ওই পাহারা দেওয়ার লোকেদের সঙ্গে কথা বলল, কিছু জানতেও পারল না। একদিন ওদের মধ্যে একজন বলল, মোড়ল মশাই, একটা কথা আমার অনেক দিন ধরে মনে হচ্ছে, বলবো বলবো করেও বলতে পারছি না, কিন্তু একটা কথা। তখন সন্ধে নেমেছিল। গ্রামের লোকের এমনিতেই সন্ধ্যের পর নিশীথপুরে এখন আর ঘর থেকে বাইরে বেরোয় না। দিঘির দিকে যাওয়া তো দূরের কথা, শক্ত সামর্থ্য সাহসী যুবকদের মধ্যে কয়েকজন দল মোড়ল মশাইয়ের বাড়িতে যেত। আর তারপর একদিন দিঘির মধ্যে সবাই দাঁড়িয়ে থাকলেও একজন কিন্তু ফিরে এসেছিল। আমরা যখন পাহারা দেই, এই দিঘির পাড়ে কোনো মানুষকে আমরা কখনো দেখি না। মানুষ তো দূরের কথা, কোনো ছায়া, কোনো কিছুই নয়। তবে মাঝে মাঝে একটা অদ্ভুত দেখতে শিয়াল এই জল খেতে আসে। শিয়াল দিঘিতে জল খেতে আসে? কিন্তু প্রত্যেক দিন তুমি তাকে দেখতে পেয়েছো কি করে? এই 3 দিন পর পর আমি তাকে দেখতে পেয়েছি। এই রাতের প্রায় 12টা কিংবা ওই কাছাকাছি সময় নাগাদ একবার দিঘির কাছে জল খেতে আসে। আমরা দেখেছি। এই গ্রামের দিকে রাস্তা ধরে বারবার আমরা যাতায়াত করতে থাকি। আমি দেখেছি, ওরাও দেখেছে। কিন্তু এই শিয়ালটাকে দেখে ওদের কিছু মনে হয়নি। জঙ্গলের প্রাণী, জল খেতে পারে, কিন্তু তাই বলে প্রত্যেক দিন। আর আমার যেন মনে হয়েছে ওটা একটাই শিয়াল। তার কথা শুনে গ্রামের ওই মোড়লের কিন্তু বেশ চিন্তা হলো। এর মধ্যে আবার সেই বয়স্ক মানুষও আছে, তাই সব মিলিয়ে তার মনে হলো ব্যাপারটা আরেকবার খুঁটিয়ে দেখা দরকার। তাই সেদিন রাতে অন্য কাউকে না বলে সেই লোকটির সঙ্গে সে দিঘির পাড়ে পাহাড়ে চলে গেল। দিঘির পাড়ে বরাবর গ্রামের এইদিকে সোজা রাস্তা আর চারপাশে জঙ্গল। তার সেই জঙ্গলের এক পাশটা থেকে এগিয়ে আসে দিঘির দিকে। এই পাশে গ্রামের বেশ কিছু বাড়িঘর আছে। এই পথ বরাবর যারা 3-4 জন পাহারা দেয়, তারা আলো আর লাঠি হাতে সেই পথ ধরে যাতায়াত করে। কখনো কখনো একজন ঘুমিয়ে নিল আর বাকি 3 জন ঘোরাঘুরি করলো। সেদিন ছিল সংখ্যায় 6 জন। এই লোকটিকে নিয়ে যার কথা এতবার করে বলছি, তার নামটা কি যেন বলেছিল, আমার মনে নেই ঠিক। ধরে নিন তার নাম মাধব। মাধবের সঙ্গে মোড়ল মশাই যখন দিঘির পাড়ে কাছে গিয়ে পৌঁছালো, ওরা কিন্তু কাউকে কিছু বলল না। নির্দিষ্টভাবে জঙ্গলের কাছে অপেক্ষা করতে লাগলো মাধব। যে পথের কাছ থেকে শিয়ালটিকে নামতে দেখেছিল সেইখানেই অপেক্ষা করতে লাগলো ওরা দুজন। সেখানে ছিল জঙ্গলের ভেতরের দিকে যাওয়ার একটা পথ। অনেক রাতের দিকে, তখনও চারপাশে কেউ নেই। ওরা দুজন আলো নিভিয়ে চুপ করে বসে আছে। আকাশে চাঁদের আলো। হঠাৎ করে খসখসে পায়ের শব্দ শুনে ওরা দেখতে পেল জঙ্গলের সেই জায়গা থেকে সত্যি সত্যি একটা শিয়াল নেমে আসছে এইদিকে। তাকে দেখতে পেয়েই এবার মাধব যেন কেঁপে উঠে বলল, আমি সত্যি কথা বলছি, আ- আমি এই শিয়ালটাকে দেখেছিলাম। এই শিয়ালটাকেই যেন দেখেছিলাম। চাঁদের আলোয় স্পষ্টভাবে ওকে দেখা যায়। ভালো করে দেখুন মোড়ল মশাই, ওর ডান গালের কাছে একটা কালো মতো কাটা দাগ রয়েছে না? মাধব সামান্য ভুল বলেছিল। শিয়ালটার গায়ের রং এমনিতেই কালো, তারপর সে অন্ধকারের মধ্যে রয়েছে। তার মুখে সে কাটা দাগ দেখা যাওয়ার কথা নয়। আসলে কাটা দাগের জায়গাটা খানিকটা চামড়া উঠে গিয়েছিল, সেখানে কালো ভাবটা নেই, কেমন সাদাটে মতো হয়ে রয়েছে। তখন অবধি সবটা ঠিক ছিল। শিয়ালটা পায়ে পায়ে জঙ্গলের রাস্তা দিয়ে নেমে এসে দিঘির জলের দিকে এগিয়ে গেল। এবার এইখানেই ঘটলো আসল ব্যাপারটা। দিঘির সেই পাড় একটু নিচের দিকে, আর শিয়ালটা নিচের দিকে নেমে গেল। উপর থেকে চাঁদের আবছা আলোয় কিংবা আধারে ভালো করে কোনো কিছু বোঝা যায় না। মোড়ল মশাইয়ের কি যেন মনে হতেই সে সাহস সঞ্চয় করে পায়ে পায়ে ঢালু দিঘির পাড় ধরে নিচের দিকে নেমে গেল। খানিকটা নিচে নেমে আসার সঙ্গে সঙ্গেই সে যা দেখতে পেল, তাতে তার হৃৎপিণ্ড যেন থেমে যায়। এসব কথা আমরা আমরা অনেক আগেই শুনেছি লোকের মুখে। মোড়ল মশাই যখন নিচে নেমে গেল, তখন দেখতে পেল কোথায় শিয়াল, দিঘির জলের কাছে বসে রয়েছে কালো কাপড় পরা একটা কে যেন, একটা মেয়ে মানুষ, যে নদীর জলের কাছে কাপড়টা প্রায় অর্ধেকটা খুলে দিঘির জলে নেমে পড়েছে। চারপাশে জলের মধ্যে কালো কালো মতো কি যেন মাথা তুলে ভাসছে তার দিকে তাকিয়ে। তাদের সাদা চোখের মণি, সাদা সাদা ঝকঝকে দাঁত। মোড়ল মশাই ব্যাপারটা দেখতে পেয়ে সহ্য করতে পারল না, চিৎকার করে উঠল,
ওরে মাধব, মাধব, কে কোথায় আছিস? তাড়াতাড়ি আয়। মোড়ল মশাইয়ের অমন চিৎকার শুনে মাধব দ্রুত নেমে গেল নিচের দিকে, কিন্তু ততক্ষণে সেই মেয়েটি যেন জল থেকে মুখ তুলে উপরের দিকে তাকিয়েছে। মোড়লের দিকে তাকিয়ে সে বলল, তোর এত বড় সাহস, তুই আমার কাছে এসেছিস? তুই তুই এই সময় আমার কাছে এসেছিস? জানিস না, জানিস না এই সময় আমার কাছে আসতে নেই? কে তুই? তোর জন্য আমাদের গ্রামের লোকেরা এমন ভাবে মারা যাচ্ছে, তোর জন্য দিঘির জল একটু একটু করে শুকিয়ে যাচ্ছে। ততক্ষণে গ্রামের বাকি যে 5 জন সেখানে পাহারা দিচ্ছিল তারাও মাধবের কথা এবং মোড়ল মশাই চিৎকার শুনে সেখানে এসে পড়েছে। কিন্তু মেয়েটা তখন হাঁটতে হাঁটতে মোড়ল মশাইয়ের একদম কাছে এসে গেছে। মোড়ল মশাই, ও অত কাছে যাবেন না, অত কাছে যাবেন না। ততক্ষণে সেই মেয়েটি জল থেকে উঠে এসে দাঁড়িয়েছে। তার পরনে সেই কালো কাপড় গলার কাছ পর্যন্ত এমনভাবে জড়িয়ে রাখা যেন তার পুরো শরীরে ওই কালো কাপড় ছাড়া শুধুই মাথা আর দুটো হাত রয়েছে। হলদে ফ্যাকাশে সেই দুটো হাত চাঁদের আলো অল্প আধারিতে জল লেগে যেন চিকচিক করছিল। জলের মধ্যে সেই মাথাগুলো যেগুলো উঠে এসেছিল সেগুলো কখন যেন জল সাঁতরে সাঁতরে মেয়েটির পিছন পিছনে উঠে আসতে শুরু করেছে। এবার মোড়ল মশাই একটু ভয় পেয়ে গেলেন, কারণ সেই মেয়েটির উচ্চতা সাধারণ যে কোনো মানুষের চেয়ে খানিকটা বেশি। মোড়ল মশাই কিছু বুঝে ওঠার আগেই মেয়েটি এক ঝটকায় তার সামনে চলে এলো, আর তার একটা হাতের লম্বা লম্বা নখগুলো কিভাবে যেন মোড়লের গলা বরাবর ঢুকিয়ে দিয়ে ঘাড়ের পেছন থেকে বেরিয়ে গেল। তার রক্ত ছিটকে গিয়ে লাগলো পিছনে দ্রুত নেমে আসা মাধবের মুখের ওপরে। ততক্ষণে ওপর থেকে আলো আর লাঠি হাতে সবাই নামতে শুরু করেছিল বটে, কিন্তু তারা এই দৃশ্য দেখে কেমন যেন থমকে গেল। এমন অবস্থা দেখে ভয় পাওয়াটাই স্বাভাবিক। মাধব বাদে বাকি সবাই ভয় পেল। মেয়েটির পেছনে থাকা সেই কালো ছায়াগুলো যেন লিকলিকে কালো কীটের মতো মাটির উপর বুকে হেঁটে চলছিল। পুরো দিঘির জলে যেন এক অদ্ভুত শব্দ হতে শুরু করেছে। জল গরম করলে যেমন শব্দ হয় ঠিক তেমনই হতে লাগলো। মেয়েটা মোড়ল মশাইয়ের গলার ভেতরে হাত ঢুকিয়ে রেখে আবার এক ঝটকায় বার করে আনলো। মোড়লের গলার উপর লেগে থাকা রক্ত, গলগল করে বেরিয়ে আসা রক্ত, সে তার লম্বা জিভ বের করে চেটে চেটে খেতে লাগলো। এমন দৃশ্য দেখে ভয়ে আত্মারাম খাঁচা হওয়া ছাড়া আর কোনো উপায় নেই বাকিদের। তারা উপর থেকে চিৎকার করে বলতে থাকলো, মাধব, মাধব, নিচে যাস না, চলে আয়, চলে আয় মাধব। কিন্তু মাধবের যেন তখন রোগ চেপেছে। সে আরেকটু এগোতে না এগোতেই মোড়ল মাসের শরীরটা ধপ করে গড়িয়ে পড়লো মাটির উপরে। রক্তে ভেসে যাচ্ছে চারপাশটা। মোড়লের শরীরটা কাটা ছাগলের মতো থরথর করে একবার কেঁপে উঠতেই যেন শান্ত হয়ে গেল। আর ঠিক সেই মুহূর্তে মাধবের হাতের সেই লাঠিটা মাথার উপরে এক পা ঘুরে গিয়ে সপাটে আঘাত করলো সেই মেয়েটির মাথার উপরে। সর্বনাশ! তারপর? এত পর্যন্ত বলতে বলতে বাদল চুপ করে গিয়েছিল। আমরা পথে হাঁটতে হাঁটতে অনেকটা পর্যন্ত এসেছি। বাঁ হাতে সেই দিঘি বরাবরই হেঁটে চলেছিলাম। হঠাৎ করে সেই দিঘির পাড়ের দিক থেকে ভেসে আসে একটা মেয়েলি গলার কিছু গোয়াল, কিছু ফিসফিসানির শব্দ। সেই শব্দ শুনতে পেয়েই বাদল চুপ করে গিয়েছিল। সে আমার দিকে তাকিয়ে রয়েছে। আমি মাঝামাঝি জায়গায় ছিলাম। দুপাশে দুজনে চুপ করে পথ চলছে। এখন থমকে গিয়ে ওদিকে তাকাতেই আমি বললাম, একটা মেয়ের গলার শব্দ ভেসে এলো বলে মনে হলো না? তোমরা শুনতে পেয়েছো? ওরা মুখে কোনো কথা বলল না, তবে বোঝা গেল শুনতে পেয়েছে। সামনের দিকের দিঘির এপাশের পাড় বরাবর কিছুটা ঝোপ জঙ্গল মতো রয়েছে। আগেই বলে রাখি, দিঘিতে কিন্তু এখন জল নেই। গোটা জায়গাটা শুকনো হয়ে রয়েছে। ওপাশে ঢিপির মতো লম্বা টানা খানিকটা জায়গা এখন রয়েছে। দিঘি শুকিয়ে যাওয়ার জন্য ঢালু হয়ে নিচের দিকে জায়গাটা নেমে গেছে। আবার এই পাশটা খাড়া হয়ে উপরে উঠেছে। এই দিকটায় সেই শব্দটা শুনতে পেয়েছিলাম। জঙ্গল মতো জায়গাটা নড়ে উঠল একবার খসখস করে, আর তারপরেই যেন সেইখান থেকে কি একটা একপাশে সরে গেল অন্ধকার ছায়া। আমি মনে মনে মাথু পাগলি মধুসুন্দরী দেবীকে স্মরণ করলাম। পথে যাওয়ার সময় কিছু না কিছু থাকতেই পারে, তাতেও তো চিন্তিত হওয়ার কিছু নেই। সেদিকে গুরুত্ব না দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে চলেছি। ঠিক এমন সময় পিছনের দিকে আবার ধপ করে শব্দ হলো। অনেক উঁচু থেকে কেউ যদি মাটিতে পড়ে যায় তাহলে যেমন শব্দ হতে পারে
তেমনই একটা শব্দ কানে এলো। ভবেশ চমকে উঠে পিছনে তাকিয়ে চিৎকার করে উঠল। এই কে রে পেছনে? পেছনে তাকিয়ে কিন্তু কাউকে দেখতে পেলাম না। আশ্চর্য, গোটা পথটা এমনভাবে পরিষ্কার হয়ে রয়েছে, অথচ একটু আগের শব্দটা যেন আমাদের পেছনেই হয়েছে, মাত্র 2 থেকে 3 হাত মতো দূরেই। আবার সেই মেলি গলার ফিসফিস একটা শব্দ যেন আমাদের আশেপাশে বাতাসে ঘুরতে লাগলো। বাদল বলে উঠল, ঠাকুরমশাই, ব্যাপারটা মোটেই ভালো হচ্ছে না। সেদিনও ফেরার সময় এমনই হয়েছিল। পথে কোথাও না কোথাও বুড়োটা দেখাও বোধহয় ঠিক পাবো। আমি কিন্তু অত কিছু ভাবিনি। কোনো কিছু হলেই ওদের রক্ষা করার মতো সামর্থ্য আমার আছে। তাছাড়া এখনো পর্যন্ত কোনো কিছুই হয়নি। এ পথে অতৃপ্ত অশরীরী আত্মার দল থাকতেই পারে। কোথাও বাড়িঘর নেই, কোনো কিছু নেই, ফাঁকা এমন জায়গাতেই তো ওদের বাস। তাই বললাম, চিন্তা করো না, আমি থাকতে তোমাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আচ্ছা, তারপর কি হলো বলো তো? সেই মাধব তো মেয়েটির মাথার উপর বাড়ি বসিয়ে দিল, তারপর? মেয়েটা এমন অবস্থার মধ্যে যেন হতভম্ব হয়ে গিয়েছিল। মাধব যে এমন কাজ করতে পারে সে সেটা জানতে বা বুঝতে পারেনি। ততক্ষণে উপরের ওরাও সোজা সেদিকে তাকিয়ে আছে। চাঁদের আলো ফুটে উঠেছে আরও একটু বেশি। মাধবের সেই লাঠির আঘাত তার মাথায় পড়ার সঙ্গে সঙ্গে যেন একটা অদ্ভুত শব্দ হলো। আর ঠিক তখনই একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করলো সে। মাধব পর্যন্ত অবাক হয়ে গেল তা দেখে। যার মাথার উপর সে লাঠিটা দিয়ে আঘাত করেছে সেটা একটা মেয়ে নয়, একটা ছেলে, একটা সাধু। খালি গা, তার পরনে একটা কালো রঙের কাপড়, তাও শুধু নিম্নাঙ্গ ঢাকা। এছাড়া আর কিছুই নেই তার গায়ে। তার মাথার উপর থেকে রক্ত গল গল করে গড়িয়ে পড়ছে তার মুখ নাক জুড়ে। সে কোনো রকমে কিছু একটা বলার চেষ্টা করলো, কিন্তু এর মধ্যেও মাধব তাকে লক্ষ্য করলো। আরেকটা কালো ছায়া যেন সে সাধুর গায়ের উপর থেকে হঠাৎ একপাশে সরে গেল। পেছনে সে দাঁড়ানো সেই কালো ছায়া মূর্তিগুলো কিন্তু আর অপেক্ষা না করে মাধবের দিকে ছুটে গেল, যেন তাকে ধরতেই তারা এগিয়ে যাচ্ছে। ততক্ষণে উপরে থাকা লোকেরা যেন সাহস পেয়েছে। তাদের হাতে হ্যারিকেন আর লাঠি সবকিছু নিয়ে তারা ছুটে এলো নিচের দিকে। ছায়াগুলো মাধবকে ধরার আগেই হ্যারিকেনগুলো ওরা ছুঁড়ে মারলো সেই কালো ছায়াগুলোর দিকে। 2-1টা ছায়ার গায়ে আগুন লেগে দাউ দাউ করে জ্বলে উঠল, কিন্তু বাকি সবাই যেন পুকুরে চলে ঝাঁপিয়ে পড়ল। রক্তাক্ত সাধুর দেহটা মাটির উপরে মোড়ল মশাইয়ের পাশেই পড়ে রইল। কিন্তু অনেকে বলে সাধু মারা যাওয়ার আগে বলেছিল সে আবার ফিরে আসবে। এই গ্রামের লোকেদের সে এমনি এমনি ছেড়ে দেবে না। কি যেন একটা কারণে সেই গ্রামের লোকেদের একটু একটু করে মারতে চেয়েছিল। কিন্তু সত্যি সত্যি যখন ওরা নিজের চোখে দেখতে পেয়েছিল মেয়েটিকে, তাহলে এক সাধু এমনটা করলো কি করে? তাহলে কি সবকিছুই চোখের ভ্রম ছিল? আমার সেসব কথা জানা নেই, তবে যেটুকু শুনেছিলাম সেটুকুই বললাম। ওই সাধুর মৃতদেহ, এমনকি মোড়ল মশাইয়ের মৃতদেহ পরে গ্রামের লোকেরা জঙ্গলের কাছে মাটির তলে চাপা দিয়ে যায়। অনেক চেষ্টা করেও নাকি ওদের দেহ আগুনে পোড়ানো যায়নি। সেসব অন্য আলাদা ব্যাপার। ভবেশ সবেমাত্র এই কথাটা বলেছে এমন সময় মনে হলো আমাদের সামনের পথ ধরে কে যেন এক পাশ থেকে অন্য পাশে দৌড়ে গেল। কালো কালো ছায়ার মতো 2টো পা যেন মাটির উপর পড়েছে। আকস্মিক ঘটনায় ভবেশ বাদল দুজনেই থমকে গিয়েছে। সঙ্গে সঙ্গে বাদল চিৎকার করে উঠল। তার হাতটা আমাদের দিকে এগিয়ে নিয়ে এসে দেখাতেই দেখতে পেলাম তার হাতের কবজির কাছটা চিড়ে গেছে, যেন এইমাত্র ধারালো কিছু একটা দিয়ে কেউ চিড়ে দিয়েছে। রক্তের হালকা একটা ধারা গড়িয়ে পড়েছে সেখান থেকে। ওরে বাবা, কে যেন এইমাত্র আমার হাতটা চিরে দিয়ে গেল ঠাকুর মশাই। কালো ছায়াটাকে আমিও দেখতে পেয়েছিলাম, কিন্তু ওটা কি আর কেন করছে এসব তা কিছুতেই বুঝতে পারছিলাম না। তবে কেন জানি মনে হচ্ছিল এই গল্পের সঙ্গেই এই নিশীথপুরের সব কিছুর যোগাযোগ আছে। ভবেশ থমকে গিয়েছিল। আমি তাড়াতাড়ি এগিয়ে এসে একটা কাপড় ছিঁড়ে বাদলের কবজির কাটা জায়গাটায় বেঁধে দিলাম। যন্ত্রণার চেয়েও ভয় পেয়েছে সে বেশি। ভবেশের মুখে কোনো কথাই জোগাচ্ছিল না। আমি তাকে কিছু বলতে যাব তার আগেই ভবেশ আঙুল তুলে দেখালো পথের একপাশে একটা বড় গাছের দিকে। আর সেদিকে তাকাতেই দেখতে পেলাম গাছের ডালপাতার আড়াল থেকে কারা যেন চুপি চুপি বসে রয়েছে আমাদের দিকে তাকিয়ে। তাদের সাদা সাদা মনেহীন অদ্ভুত চোখ, সেই চোখগুলো আমাদের দেখে চলেছে। এবার আর চুপ করে থাকতে পারলাম না, বললাম,
তোমরা যেই হও না কেন, আমি থাকতে ওদের কোনো ক্ষতি তোমরা করতে পারবে না। তাই বলছি, খুব সাবধান। আমাদের ভয় দেখানোর চেষ্টা করে কোনো লাভ নেই। এই পথে আজ রাতেই আমরা গড়াইপুর পর্যন্ত পৌঁছবই। কথাটা বলার সঙ্গে সঙ্গেই যেন সেই গাছের উপর একটা ধূপধাপ শব্দ শুরু হয়ে গেল, যেন হুড়োহুড়ি পড়ে গিয়েছে। বাদল আর ভবেশ ভয়ে ভয়ে আমার পেছনের দিকে সিঁটিয়ে রয়েছে। এমন সময় আমার একটা কথা মনে পড়ল রেল স্টেশনের কাছে যখন বসেছিলাম, তখন কিন্তু বাদল আর ভবেশ ছাড়া আর কাউকে এই পথে দেখতে পাইনি। এমনকি তারাও যে কোথা থেকে এখানে এলো সে কথাও জানি না। ওরা দুজন আমার পেছনের দিকে দাঁড়িয়েছিল। আমি এবার ওদের বললাম, তারপর কি হলো বলো তো? গ্রামের লোকেরা তো তাদের কাজ করে দিল, কিন্তু এরপর মাধবকে আর খুঁজে পাওয়া যায়নি। সে কোথায় গেছে, কি করছে, কেউ জানে না। শুধু এরপর থেকে গ্রামের লোকেরা পটাপট মারা যেতে লাগলো। কেন? আর এভাবে কি করে মারা গেল সবাই? সবাই কি করে মারা গেল তা কেউ জানতো না, তবে সবার শরীরে আঘাতের চিহ্ন থাকতো, কাটা ছেঁড়া কিংবা কিংবা কেউ কামড়েছে এমন সব ক্ষত থাকতো। প্রথম প্রথম গ্রামের লোকেরা মনে করে এসব হিংস্র শিয়ালের কাজ, কিন্তু প্রত্যেক দিন যখন এমন হতে লাগলো এবং গ্রামের লোকেরা ঘর থেকে না বেরোবার পরেও যখন এসব ঘটতে লাগলো, তখন কিন্তু গ্রামের লোকেরা চমকে উঠলো। অদ্ভুত ভয়ঙ্কর সব ঘটনা ঘটতে লাগলো। একদিন মাধব তখন হারিয়ে গেছে। এই যে পাহারাদাররা সেই দিঘির ঘাটের কাছে পাহারা দিত, মানে দিঘির কাছে তাদের মধ্যে একজন রাতের বেলা কি কারণে ঘর থেকে বাইরে বেরিয়েছে। এমন সময় দেখতে পায় বাড়ির বাইরের পেছনের দিকে বেড়ার কাছে কি যেন একটা জ্বলজ্বল করছে। এই কে রে ওখানে? কে দাঁড়িয়ে আছিস ওখানে? কথাটা তার মুখ থেকে বলার অপেক্ষা শুধুমাত্র সেই জঙ্গল মতো জায়গার ভেতর দিক থেকে একটা কালো রঙের শিয়াল ঝাঁপিয়ে আসে। এইদিকে লোকটা কিছু বুঝে ওঠার আগেই তার গায়ে ঝাঁপিয়ে পড়ে সেই শিয়াল। ও রে বাবা রে, এইটা তো সেই শিয়ালটা। দিঘির পাড়ে যে শিয়ালটাকে দেখতে পেয়েছিলাম, কিন্তু এইটা এখানে এলো কি করে? শিয়ালটা ততক্ষণে ঝাঁপিয়ে তার বুকের ওপর এসে পড়েছে। মাটির উপর সে পড়ে গিয়েছিল। তার গলার কাছে ওই শিয়ালের আঁচড় আর ঘাড়ের গাছটা শিয়ালের তীক্ষ্ণ দাঁতের ঝকঝকে কামড় অনুভব করার সঙ্গে সঙ্গে আশ্চর্য হয়ে আরেকটা ব্যাপার লক্ষ্য করতে পারল। এসব কি হচ্ছে? এইমাত্র দেখলাম শিয়াল, এখন দেখছি একটা মেয়ে, কিন্তু এইসব হচ্ছেটা কি? তার কথা শেষ হতে না হতেই বুকের ওপর বসে থাকা সেই কালো কাপড় জড়িয়ে রাখা মেয়েটা খিলখিল করে যেন একবার হেসে উঠল, আর তারপরেই বলল, তোরা কি ভেবেছিলি আমাকে মেরে ফেলেছিস? যে আমাকে মেরে ফেলেছে আমার তাকে চাই। আগে তাকে মারবো, আর তারপর তোদেরকেও মারবো। এই কথা বলতে বলতেই সেই শিয়ালটা, বলা ভালো মেয়েটা, পাহারাদারের গলাটা একেবারে ছিন্ন ভিন্ন করে ফেলেছিল। এ কথা তোমরা জানলে কি করে? ওই যে মরেছিল ওইভাবে, তার নাম গণপতি। গণপতির বউ দরজা খুলে গণপতির চিৎকার শুনে বাইরে বেরিয়ে একটা মেয়ে তার বুকের উপরে বসে তার গলাটাকে ছিন্ন ভিন্ন করতে দেখেছিল। গণপতির বউ ভয় পেয়ে দৌড়ে ঘরে ঢুকে পড়েছিল। গোটা রাত নাকি তার বাড়ির বাইরে দরজার ওপারে কেউ দাঁড়িয়েছিল। দরজা ঠক ঠক করছিল, এমনকি জানলা পর্যন্ত ভাঙার চেষ্টা করছিল, তবে ঘরে কেউ ঢুকতে পারেনি। বাদলের এই কথা শুনে হঠাৎ যেন একটা কথা মনে পড়ল। তার মানে প্রত্যেকবার যখন কেউ না কেউ মরেছে, সবাই সবাই ঘরের বাইরে মরেছে, ঘরের ভেতরে কেউ ঢুকে আসতে পারেনি, তাই তো? না ঠাকুরমশাই, যারা মরেছিল সবাই তো, কিন্তু কিন্তু আমার ঘাড়ের উপর কেউ যেন হাত রেখেছে। বাদল পেছন পেছন আসছিল। সামনে ভবেশ, আমি তার পেছনে, তার পেছনে বাদল। হঠাৎ বাদলের ঠান্ডা গলায় এমন কথা শুনে আমরা পেছনের দিকে তাকাতেই দেখতে পেলাম সত্যি সত্যি তার পেছনে কে যেন তার ঘাড়ের উপর হাত রেখে চুপ করে দাঁড়িয়ে আছে। মুহূর্তের বিহ্বলতায় আমরা কি করব বুঝতে পারছিলাম না। চাঁদের আলো আবার কমে এসেছে, চারপাশে আবার অন্ধকার জমতে শুরু করেছে। ভবেশ আমাকে চুপ করে থাকতে দেখে বুঝি কিছু একটা ভেবেছিল, দ্রুত সামনে ছিটকে গেল। বাদলের পেছনে যে কাঁধের উপর হাত রেখেছিল, তার হাতটা বরাবর একেবারে নিজের হাতের সেই ছোলাটা দিয়ে এক ধাক্কা মারার মতো করলো। তাতেই কাজ হলো, কিন্তু হাতটা ছিটকে গেল একপাশে। বাদলও যেন ধড়মড় করে
সেই অবস্থা থেকে সরে এলো সামনের দিকে। বুকের ভেতরটা যেন বরফ হয়ে গিয়েছিল ঠাকুরমশাই। এইমাত্র যেন মনে হলো কেউ একটা কাঁধের উপর আমার হাত দিয়ে দাঁড়িয়ে আছে। আরে ভবেশ, ভবেশ তুই ওটা কি করছিস? আমি বাদুড়ের দিকে তাকিয়েছিলাম, ভবেশের কথা ভুলে গেছিলাম। তাকিয়ে দেখি ঝুলিটাকে যেভাবে ধাক্কা মেরেছিল সেইভাবে ছিটকে গিয়ে সে বোধহয় পথের এক পাশের জমির উপর হুমড়ি খেয়ে পড়েছে। আমার অবাক লাগলো, ভবেশের হলো কি আবার? ভবেশ উঠতে পারেনি তখনও। আমি তাড়াতাড়ি এগিয়ে গিয়েছিলাম ভবেশকে তোলার জন্য। তার গায়ের উপর হাত দিয়েছে এমন সময় গোটা শরীর যেন থর থর করে কেঁপে উঠল। ঠিক সেই মুহূর্তে আমার মনে পড়ল বড্ড বোকামি হয়ে গেছে। স্টেশনের কাছ থেকে দেহবন্ধন করে এলে ভালো হতো। শুধু শুধু যে কেন আমি দেহবন্ধন করলাম না। অবশ্য আমি বা বুঝবো কি করে এই পথে কেমন কিছু হতে পারে। ভবেশ আমার দিকে ঘুরে তাকিয়েছে, তার দু চোখের মনি সাদা হয়ে গেছে, যেন মুখে একটা অদ্ভুত হাসি। দাঁতগুলো সাদা পাথরের মতো ঝকঝক করছে। সেই দাঁতের সারি দিয়ে লোলুপ দৃষ্টিতে ভুভুক্ষুর মতো তাকিয়ে রয়েছে আমাদের দিকে। বদল ভয় পেয়ে চিৎকার করে উঠল। এটা কি হলো ঠাকুরমশাই? ভবেশ অমনভাবে আমাদের দিকে তাকিয়ে আসছে কেন? কি হয়েছে ওর? খারাপ কিছু একটা হয়েছে। ভবেশ, তুমি শুনতে পাচ্ছ? তুমি শুনতে পাচ্ছ আমার কথা? তোমরা যেই হও না কেন চলে যাও এখান থেকে। ভবেশ তোমাদের কোনো ক্ষতি করেছে? ওকে ছেড়ে দাও। এবার ভবেশের মুখ থেকে বেরিয়ে এলো এক অদ্ভুত কণ্ঠস্বর। আর তারপরেই অবাক হয়ে আমি শুনলাম ভবেশের মুখ থেকে বেরিয়ে আসা কথাগুলো। আমি মাধব, আমি মাধব। তোমরা তোমরা তো আমার কথাই তো বলেছিলে, তাই না? কেমন অদ্ভুত কণ্ঠস্বর! শুনে আমি আর বাদল একে অপরের মুখের দিকে তাকালাম। ততক্ষণে মাটির উপর অদ্ভুতভাবে দুটো পা ছড়িয়ে বসে পড়েছে ভবেশ। দুটো হাত দুই পায়ের মাঝখানে মাটির উপর রেখে মাথাটা একপাশে কাত করা। বাদল ভয় পেলেও আমি কিন্তু কৌতূহল বোধ করলাম। বললাম, মাধব, তার মানে সেই রাতে মোড়ল মশাইয়ের সঙ্গে ওই দিঘির ঘাটে যে নেমেছিল তুমি সে? নিশিতপুরে একটাই মাধব ছিল, একমাত্র মাধবই সাহসী ছিল। তাই আমি তো ওই শয়তানের সাধু বেটাকে মারতে পেরেছিলাম। তখন কি আর বুঝেছিলাম ওই সাধুকে মেরে ফেললে ওই সাধু যে পিশাচিনীটাকে কবজা করে রেখেছিল সে গোটা গ্রামকে শ্মশান করে দেবে। ভবেশ উঠে পড়ল। জঙ্গলের দিক বরাবর সেই ফাঁকা দিকের দিকে সে হাঁটতে লাগলো। এখান থেকে আমি ডাকবো বলে ভাবলাম, তারপরে মনে হলো ভবেশ কি করে দেখা দরকার। আর এতক্ষণ এত কিছু হয়েছে, কেউ তো কোনো ক্ষতি করার চেষ্টা করেনি আমাদের। বাদল কিছু একটা বলতে যাচ্ছিল, তাকে চুপ করিয়ে দিলাম। দুজনে মিলে হাঁটতে হাঁটতে ভবেশের পেছন পেছন জঙ্গলে জায়গা, পায়ে না চলা পথের মতো এই সব কিছু পেরিয়ে একটা ঢালু জায়গায় কাছে এসে থমকে দাঁড়িয়ে পড়লাম। এখান থেকে ভবেশ আঙুল তুলে দেখালো, আর ওইদিকে তাকাতেই আমার আর বাদলের দুজনেরই যেন একসঙ্গে মুখ থেকে একটা অবাক হওয়ার মতো কথা বেরিয়ে এলো। ওগুলো কারা? একটানা এতক্ষণ কথা বলে তারানাথ চুপ করল। এবার আমি বলে উঠলাম, কিন্তু আগে যেখানে দিঘি ছিল সেই জায়গাতেই তো আপনি দাঁড়িয়েছিলেন, তাহলে তার উপরে কি দেখতে পেলেন? সেখানে তো এখন কারো থাকার কথা নয়। ওপারে তাকিয়ে দেখতে পেলাম চাঁদের অল্প অল্প আলোতে শুকিয়ে যাওয়া সেই দিকে ঢালু জায়গাটা পেরিয়ে ওপারে ওপরের দিকে কালো কালো কতগুলো ছায়া যেন দাঁড়িয়ে রয়েছে। আমাদের দেখতে পেয়ে যেন উপর থেকে একসঙ্গে কতগুলো শিয়াল ডেকে উঠল। মাধব বলল, ওই যে ওরা ওরা সব নিশিতপুরের লোক। ওই শয়তানটাই ওদের সবাইকে মেরেছে। ভবেশ, তুই তুই কার কথা বলছিস? আমি ভবেশ নই, আমি মাধব। এই গ্রামের লোকেদের বিপদ বুঝতে পেরে আমি বেরিয়ে গিয়েছিলাম এক সাধুকে খুঁজতে। সাধুকে নিয়ে যখন ফিরে আসি
তখন নিশ্চিতপুর গ্রাম প্রায় ধুলোয় মিশে গেছে। যে কয়েকজন বাকি ছিল তারাও তলবি তলপা কুটিয়ে প্রায় শুকিয়ে আসা দিঘির পাড় ধরিয়ে ওই রেল স্টেশন যেদিকে হয়েছে তখন সেদিকে পাড়ি দিয়েছে। সেই সাধুকে নিয়ে আমি তাদেরকে নিয়ে আবার ফিরে এলাম ওই দিঘির পাড়ের কাছে। তাদেরকে নিয়ে এইখানে যখন এলাম তখন সেই সাধুর মুখে শুনেছিলাম ওই জঙ্গলের ভেতরে থাকা সেই শয়তানের কথা। কি হয়েছিল মাধব? আমাদের সঙ্গে যারা যারা ছিল সবাইকে নিয়ে সে রাতে আমরা ওই ঢিপির কাছে ওইখানেই এই জঙ্গলের কাছে ছিলাম। সাধু পুজো করেছিল, যজ্ঞ করছিল। যজ্ঞ শেষ করে সেই যজ্ঞের আহুতি দিয়ে এই দিঘির জল এবং গ্রামের মধ্যে সে শান্তি সস্তয়ন করবে যাতে সব কিছু ঠিক হয়ে যায়। কিন্তু তার যজ্ঞ আর শেষ হলো না। অনেক রাতের দিকে প্রচণ্ড হাওয়া শুরু হলো। সকলেই এদিক ওদিক ছড়িয়ে পড়ল। আমি আর সাধু একসঙ্গে ছিলাম, আর তখনই দেখতে পেলাম এই মেয়েটাকে। সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল আমাকে একটু আগে বাদল আর ভবেশ একটা মেয়ের কথাই বলেছিল। মাধব সেই অদ্ভুত গলায় বলতে লাগলো তার কথা, যেন বহু দূর থেকে ভেসে আসছে ফ্যাঁস ফ্যাঁসে অদ্ভুত সেই গলা। বুঝতে অসুবিধা হচ্ছে না যে মাধব এপারের লোক নয়, অন্য পারের লোক। চোখের সামনে সেই মেয়েটিকে দেখে আমি ভয় পেয়ে গেলাম। সাধু অনেকক্ষণ তার সঙ্গে লড়াই করার চেষ্টা করলো। এক সময় সেই মেয়েটি হাসতে হাসতেই বলল, আজকে রাত শেষ হবার আগেই তোরা শেষ হয়ে যাবি। তোদের এত বড় সাহস আমাকে আটকাবার চেষ্টা করিস? যে আমাকে এখানে এনেছে সেই আমাকে আটকাতে পারেনি, আর তুই আটকাবি? আমার যদি মৃত্যু হয় তাও ভালো, কিন্তু তোকে আমি আটকাবই। আমি না পারলেও মাধবকে আমি এমন এক তন্ত্র দিয়ে যাব যার জন্য সে মৃত্যুর পরেও তোকে আটকাতে পারবে। বেশ, তোর যদি এমন ইচ্ছে হয়ে থাকে তাহলে তাই হোক। নে, এবার মর। কথাটা বলার সঙ্গে সঙ্গেই এই চারিদিক থেকে কতগুলো শিয়াল যেন সাধুর উপরে ঝাঁপিয়ে পড়ল। কিন্তু তোমরা বিশ্বাস করবে না, সেই সাধু মাটিতে বসে থাকা অবস্থাতেই কি যে এমন করলো যে শিয়ালের দল তাকে একবারও ছুঁতে পারল না। যেন আমাদের চারপাশে অদৃশ্য কোনো একটা বলয় ছিল, যাতে যাতে আমাদের তারা ধরতে না পারে। কিন্তু এই দিঘির পাড়ের কালো কালো ছায়া আর আর এই ইশিতপুরের আসল ঘটনাটা কি? এই নিশিতপুরের গ্রামের জঙ্গলে এক সাধু খারাপ উদ্দেশ্যে তার সাধনা শুরু করেছিল। তাই গ্রামের লোকেদের কাছে এই ধরা পড়ে যায় বলে সে রাতে মোড়ল মশাই এবং সেই সাধু মারা পড়ে। কিন্তু সাধু যে তন্ত্র মন্ত্রে অনেক দূর এগিয়েছিল সে কথা কেউ জানতো না। সে এমন এক পিশাচিনীকে ওইখানে ডাকে যে নিজে আবদ্ধ হয়ে থাকে এই নিশিতপুরের চৌহদ্দির মাঝে। তারপর থেকে সে নিশিতপুরের মাঝে যাকে যাকে রাতের অন্ধকারে পেয়েছে সবাইকে মেরেছে। শুধু কথাটা বলে ভবেশের শরীরটা সেটাই বলা ভালো। তাকালো বাদলের দিকে। বাদল প্রায় কাঁদতে কাঁদতে বলল,
কিন্তু আমরা বেঁচে গেলাম কি করে তাহলে? এর আগেও এই পথে আমরা কিছু অদ্ভুত ব্যাপার লক্ষ্য করেছি, কিন্তু বুড়ো লোকটা আসার পরেই যেন সবকিছু ঠিক হয়ে গিয়েছে। ওরে, ওটা যে আমি, ওটা যে আমি তোদের কাছে বারবার এসেছি তোদের বাঁচাবার জন্য। এই পথে আর কারুর মৃত্যু হোক তা আমি কখনোই চাই না, কিন্তু সবসময় তো আর ওদের সঙ্গে পেরে উঠতে পারি না। এসব কিছুর কি কোনো শেষ নেই? মানে ওখানকার মাটির তলায় যাদের দেহ আছে তা পুড়িয়ে দিলে কিংবা অন্য কোনো উপায় তাদের মুক্ত করা যাবে না? ভবেশ মাথা নাড়ালো, ধপ করে বসে পড়েছে মাটির ওপরে, যেন ক্লান্ত গলায় উপরের দিকে তাকিয়ে বলল, না, এতগুলো বছর কেটে গেছে, এই গোটা গ্রাম অভিশপ্ত, এই দিঘি অভিশপ্ত, এমনকি এই পথটাও অভিশপ্ত। এরপর থেকে রাতের বেলা চাই এখন আর কেউ যায় না। কতবার এই পথের লোককে ভুলিয়ে ভালিয়ে ওরা ওই শুকিয়ে যাওয়া দিঘির মাঝের কাদার মধ্যে নিয়ে গিয়ে মেরেছে, কিন্তু ওদের মারতে পারেনি। ওদের প্রত্যেকবার আমি আমি বাঁচিয়ে নিয়ে গিয়েছি। তবে এই শেষবার বাদল, এর পরে কিন্তু আমি আর আসবো না। ঠিক তখনই যেন সেই দিঘির নিচের দিক থেকে একটা অদ্ভুত রক্ত জল করা খিলখিল হাসির শব্দ শুনতে পেলাম। সঙ্গে সঙ্গে সবাই তাকালাম। চাঁদটাও ঠিক সেই মুহূর্তে সোজা গিয়ে আলো ফেলল দিঘির শুকিয়ে যাওয়া জায়গার মাঝামাঝি কাদার মাঝে। কিন্তু ওটা কি? একটা মেয়ে দাঁড়িয়ে আছে, মানুষের চেয়ে দ্বিগুণ লম্বা, কালো কাপড়টা যেন অন্ধকারে ধোঁয়ার মতো উঠছে, আর তার চারপাশে কালচে লাল চোখওয়ালা কতগুলো শিয়াল যেন পায়ে পায়ে এগিয়ে আসছে এইদিকে। অদ্ভুত তাদের ডাক, সেই রক্ত জল করা শিয়ালের ডাকের সঙ্গে মেয়েটির খিলখিলে হাসির শব্দ বোধহয় আমাদের গোটা শরীর কাঁপিয়ে দিয়েছিল। ভবেশ উঠে পড়ল, হাঁটতে হাঁটতে রাস্তার পথে এগিয়ে যেতে যেতে বলল, এই পথে ওরা বেশি দূর পর্যন্ত আসতে পারবে না। সামনে গিয়ে একটা বাঁক আছে, সেই বাঁকের পরে গড়াইপুর পর্যন্ত পথে আর কখনো কিছু হয় না। মনে আছে তো বাদল? আমরা এগোতে লাগলাম। আর একটু এগিয়ে এসে পথটা ডান পাশে ঢুকে গেল। ঠিক তখনই বুঝতে পারলাম এই পথটাই সামনের জমির দিক থেকে প্রায় গোল করে ওই নিশীথপুরের বলে জায়গাটাকে ঘিরে রেখেছে। এটাই তাহলে ওর চৌহদ্দি। আমরা এগিয়ে গেলাম। ভবেশ কিন্তু এগুলো না, ও পাশে দাঁড়িয়ে থেকে আমাদের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। চাঁদের আলো ভবেশের গায়ে এসে পড়েছে, তার চোখে জল চিকচিক করছে। আমি বললাম, একটা কথা কিন্তু বুঝলাম না মাধব, তুমি এতদিন আর কাউকে রক্ষা করনি, কিন্তু ভবেশ কিংবা বাদলকে তুমি বারবার রক্ষা করতে এসেছিলে কেন? ভবেশ হাসল, তারপরেই যেন তার শরীরটা একটা প্রচণ্ড ধাক্কাকে ছিটকে এগিয়ে এলো। আর একটু হলো ভবেশ মাটিতে পড়ে যাচ্ছিল, কিন্তু আমি আর বাদল তাকে ধরে ফেললাম। দেখতে পেলাম এক কালো ছায়া উপাস থেকে আস্তে আস্তে হেঁটে চলে যাচ্ছে। গুনগুন করে শুনতে পেলাম সে নিজের মনেই বলছে, নিজের রক্তকে কখনো কখনো কোনো দিন ছেড়ে যেতে নেই। নিজের রক্তকে কোনো দিন ছেড়ে যেতে নেই। তারপর সে যেন হাওয়ায় মিলিয়ে গেল। ভবেশ কোনো কিছু বলতে পারছিল না, তার গোটা শরীর যেন কেউ শক্ত করে চেপে রেখেছে। সেখান থেকে বাঁকা পথে আরো আধ ঘন্টার মতো এসে আমরা গড়াইপুরে ঢুকলাম। সত্যি বলছি, বাকি পথটায় কিন্তু আর কিছুই হয়নি। এমনকি চলে আসার আগেই পিছন থেকে বিভৎস হাসি আর শিয়ালের চিৎকার পর্যন্ত শুনতে পেয়েছিলাম। এরপরে 2 দিন আমি সেখানে ছিলাম। 2 দিনের মধ্যে গড়াইপুর গ্রামে ওই নিশীথপুরের ব্যাপারে অনেক খোঁজ খবর করেছিলাম। নিশীথপুরের সেই রাতে মাধব আর সাধুর সঙ্গে যারা ছিল তারা সবাই কিভাবে যেন বেঁচে সেখান থেকে চলে এসেছিল গড়াইপুরে। এমনকি সেখান থেকে মাধবও চলে এসেছিল। মাধব মারা গিয়েছিল তারপরে। সেদিন ওখানে শুধুমাত্র সাধু মারা যায়। এমনকি আরেকটা ব্যাপার শুনে আমি কিন্তু আশ্চর্য হয়েছিলাম, ভবেশ আসলে এই মাধবেরই বংশধর।
একটানা এতক্ষণ কথা বলে নিজের কথা শেষ করে তারানাথ চুপ করে আরেকটা সিগারেট ধরালো। চলে আসার তোড়জোড় করছি, এমন সময় কিশোরী বলল, ওই মেয়েটি আসলে কে ছিল তাই তো জানা গেল না। এমন কোনো পেশাচিনি থাকতে পারে যে এত বছর কোনো তান্ত্রিক ছাড়াই সেখানে অপেক্ষা করে আছে আর এমন ভাবে মানুষ মারছে? অনেক খোঁজ নিয়েছিলাম। এরপরে ওই পিশাচিনীর সঙ্গে যে শিয়াল থাকতো তারা আসল তারই অনুগামী বেশ কিছু অতৃপ্ত আত্মার দল। এই পিশাচিনীকে অনেকে চোকলা বলে ডাকে, আবার অনেকে অনেক জায়গায় এই পিশাচিনীর নাম বলে রক্তখাকি। তবে আমি যার কাছে এর কথা শুনেছিলাম সে আমায় এই পিশাচিনীর নাম বলেছিল পিতলা। তবে আসল কথা হলো এই পিশাচিনী বড়ই ভয়ঙ্কর। অনেক বছর পর্যন্ত সে এক জায়গায় থাকতে পারে এবং মানুষের গলা কেটে রক্ত খাওয়াই ছিল এই পিশাচিনীর আসল কাজ, বুঝলে? আর তারপর তাদের আত্মাকে বন্দি করে রাখে সে। যেই কালো ছায়াগুলোকে আমরা দেখেছিলাম সেগুলো ছিল ওই পিশাচিনীর হাতেই বন্দি হওয়া সেই আত্মা যারা পিশাচিনীর হাতে মারা গিয়েছিল। এরপরে আপনি আর গিয়েছিলেন ওইখানে, ওই শুকনো দিঘির পারে কিংবা ওই নিষেধপুরের পথে? তারানাথ না সূচক মাথা নাড়ালো। সিগারেটে লম্বা একটা টান দিয়ে আকাশের দিকে আনমনা দৃষ্টিতে তাকিয়ে থাকতে থাকতে তারানাথ স্বগতোক্তির মতো বলতে লাগলো, সত্যি কথা বলতে সাহস করতে পারিনি। এমন সব ঘটনা সেখানে ঘটেছে যেখানে এখনো এক মৃত আত্মা পাহারা দিয়ে চলে। যদি কাউকে বাঁচিয়ে দেওয়া যায়, এখনো সে পথে রাতের অন্ধকারে গেলে এমন অনেক কিছুই দেখা যায় যা আসলেই ভালো নয়। সেখানে যাওয়া ঠিক নয়, বুঝলে? সবসময় হাতে ক্ষমতা থাকলে কিংবা এই অশরীরী আত্মাদের আটকাবার মতো মন্ত্র জানা থাকলেই দেহবন্ধন করে এই পথে চলে যাওয়া ঠিক নয়। সব কিছুরই খারাপ ভালো একটা প্রভাব রয়েছে। তাই সেই পথে আর যায়নি। এমনকি ভবেশ আর বাদল ঠিক করেছিল ওই হাটে তারা যাবে না। গেলেও পাশের গ্রামে কোনো এক বাড়িতে সেদিনটা থাকার ব্যবস্থা করবে। বিকেলের পর ওই রেল স্টেশনের পাশের রাস্তা দিয়ে তারা আর কোনোদিনও যাবে না। আমি 2 দিন ছিলাম গড়াইপুরে, বেশ বড় গ্রাম। এমনকি এই গ্রামের শেষটা যেখানে রয়েছে সেখান থেকে একটু এগিয়ে গেলেই নিশীথপুরের গ্রামের চৌহদ্দি। সেখানেও শুনেছিলাম অন্য এক গল্প। সে কথা পরে এক সময় বলবো না হয়, বুঝলে? আমরা উঠে পড়লাম। তাছাড়া এখনই বেরোলে তাড়াতাড়ি ট্রাম ধরতে পারবো। বৃষ্টি নামলে আবার ছাতা খুলতে হবে। পথে নেমে আজকে কিন্তু কিশোরী আর কোনো কথা বলল না। আমি বুঝলাম কিশোরী বোধহয় গোটা ব্যাপারটা নিয়ে এখনো ভেবে চলেছে। ব্যাপারটা কিন্তু আমিও ঠিক বুঝতে পারছিলাম না। প্রথম সাধু যে ওই রক্তখাকি হোক কিংবা সেই পিশাচিনী হোক তাকে আহ্বান করেছিল, তার সাধনা করেছে, সে না হয় ঠিক আছে, কিন্তু মাধব সেই মেয়েটির মাথায় বাড়ি মারলে সেই সাধু মারা গেল কি করে? আসলেই এগুলো কি সত্যি নাকি অন্য কিছু? টিপ টিপ করে আবার বৃষ্টি বাড়তে শুরু করলো। আমরা আর কিছু না ভেবে এগোতে লাগলাম বাইরের দিকে।